প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি এবং আপনাদের সঙ্গে আছি আমি শামীম আল আমিন। যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকের এই আয়োজনে আমরা বেশ কয়েকটি বিষয়ে আলোচনায় অন্তর্ভুক্ত রেখেছি। তবে শুরুতেই আমাদের দুজন অত্যন্ত প্রিয় আলোচক আজকে আছেন আপনাদের সঙ্গে, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন, একজন হচ্ছেন আপনাদের অতি প্রিয় প্রফেসর মোস্তফার সারওয়ার, তিনি আছেন, এবং আমাদের সাথে যুক্ত আছেন প্রফেসর ডক্টর খালিকুজ্জামান। তাদের পরিচয়টা আপনারা জানেন, তারপরে আমার মনে হয় আরও একবার একটু আপনাদের সামনে তুলে ধরি। দুজনই অত্যন্ত স্বনামধন্য লেখক, গবেষক। প্রফেসর খালিকুজ্জামান কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার জুওলজির প্রফেসর এবং পরিবেশবাদী, পরিবেশ বিজ্ঞানী তিনি। অন্যদিকে আমাদের ডক্টর মোস্তফা সারওয়ার ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের তিনি হচ্ছেন অ্যামিরেটাস প্রফেসর, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সেখানে তিনি ছিলেন, এবং তিনি কবি, তিনি লেখক, তিনি আবৃত্তি শিল্পী। সুতরাং আমরা আপনাদের দুজনকে পেয়ে আমরা ভিন্ন ভিন্ন ডাইমেনশনের বক্তব্য আপনাদের কাছ থেকে পাই। আন্তর্জাতিক সম্পর্ক থেকে শুরু করে মানবিক বক্তব্য আমরা পাই। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেবার জন্য। ধন্যবাদ। জি, আমাদেরকে আজকে আপনারা যে সময় দিচ্ছেন সেখানেই আমরা কয়েকটি বিষয় একটু আলোচনায় রাখতে চাই। তার মধ্যে প্রথমে যেহেতু আমরা একটু দেশের অভ্যন্তরের একটু বিষয় নিয়ে কথা বলবো, তারপরে মধ্যপ্রাচ্য ইস্যু আছে এবং মধ্যপ্রাচ্যের সাথে ইরান এবং অন্যান্য বিষয়গুলো তো জড়িয়ে আছেই। শুরুতে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের আদালতে আজকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে হাসমানি মামলার সমাপনী যুক্তিতর্ক চলার সময় আদালতের বাইরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনী প্রচারণা দল। এটি একটু ভিন্ন একটা ডাইমেনশন, কিন্তু এতে কথা বলেছেন খ্যাতিমান অভিনেতা প্রযোজক রবার্ট ডি নিরো। তিনি ট্রাম্পকে ক্লাউন বলে আখ্যা দিয়েছেন এবং তিনি বলেছেন ট্রাম্প পুনর্নির্বাচিত হলে গণতান্ত্রিক ব্যবস্থার অস্তিত্ব থাকবে না। দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। ওয়াশিংটন ডিসির সাবেক দুই পুলিশ কর্মকর্তা মাইকেল ফ্যানন ও হ্যারি ডান বলেন ট্রাম্প দেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। বাইডেনের প্রচার দলের মুখপাত্র মাইকেল টাইলার জানিয়েছেন সারা দেশে ট্রাম্পের উগ্রপন্থার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তারা। এদিকে আদালতের বাইরে নির্বাচনী প্রচার চালানোয় বাইডেনের প্রচার দলের কড়া সমালোচনা করেছেন ট্রাম্পের মুখপাত্র জেইসন মিলার। তিনি অভিযোগ করেন দেশের বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, এখন বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যভাবে ব্যবহার করছে, এরকম অভিযোগও করেছেন। আমরা ট্রাম্পের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই পুত্রকেও বাইরে কথা বলতে শুনেছি এবং তারাও নানা অভিযোগ করেছেন। তো মোটামুটি একটা এই সংবাদের সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন। আমি মোস্তফা সারওয়ার, আপনি একটু বলবেন প্রথমত এই যে এক ধরনের নির্বাচনী প্রচারণাই তো করলেন প্রেসিডেন্ট জো বাইডেন, নিজে করেননি উপস্থিত থেকে, কিন্তু তার পক্ষে করা হয়েছে, এই ধারণাটিকে আপনি কিভাবে দেখেন? না, এটা তো আমাদের বুঝতে হবে যে আমাদের যে কনস্টিটিউশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেখানে তো আসতেই পারে। নির্বাচনী ক্যাম্পেইন হবে, সেখানে যে নির্বাচনী যে ক্যাম্পেইনের ম্যানেজার এবং অন্যান্য যারা কর্তৃপক্ষ, তারা বাইডেন কিংবা ডোনাল্ড ট্রাম্প যার তাদের দে হ্যাভ দ্য রাইটস টু কাম, এবং আমরাও জানতে চাই যে তারা কি বলতে চায়। কাজে এটা একটা ফেয়ার গেম। তবে এখানে একটা মানে ছোট একটা আছে যে রবার্ট ডি নিরো ইজ এ ভেরি ফেমাস হিরো। সে নাম করা দুবার অস্কার পেয়েছে। তাকে যে এনেছে এখানে, মানে যেটা শোনা যাচ্ছে সেটা আমি মনে করি যে ট্যাকটিক্যালি ইজ এ ভেরি গুড আইডিয়া। কারণ রবার্ট ডি নিরো থাকার জন্য ওখানে আন্তর্জাতিক প্রেস হুমড়ি খেয়ে পড়েছে, এবং এটা রিনিঝিনি এই কয়েকদিন চলবে এই নিউজ সাইকেলে। কাজে আমি মনে করি যে এটা বাইডেনের জন্য ট্যাকটিক্যালি খুবই ইন্টেলিজেন্ট ডিসিশন, এবং যুক্তরাষ্ট্রের যে আমাদের যে ফ্রিডম অফ স্পিচের ধারণা অনুযায়ী এটা খুবই গ্রহণযোগ্য এবং আমি খুব পছন্দ করেছি। মানে আপনি একটু অভিনব হিসেবেই দেখছেন আমার মনে হয়, নাকি এটা একটা সাধারণ ঘটনাই? প্রফেসর খালিকুজ্জামান। জি, ধন্যবাদ আপনাকে। আমি সাধারণত সারোয়ার ভাইয়ের বক্তব্যের সাথে সবসময় প্রায় একমত পোষণ করি। এখানে খুব শ্রদ্ধা করে একটু দ্বিমত পোষণ করছি, তাতে আমার নিজের পার্সপেক্টিভটা তুলে ধরছি। ফ্রিডম অফ স্পিচ এইসব তো আমরা জানি, এটা আমেরিকার ইনহেরেন্ট অংশ, এগুলিতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যেখানে একটা মামলা চলছে সেখানে মামলাটার যে গুরুত্ব এবং এটার যে ওজন, সেইটাকে অন্য একটা শো পাশাপাশি দাঁড় করিয়ে দিয়ে
আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে জো বাইডেন এটা অপরিপক্কতার পরিচয় দিয়েছে, কারণ হচ্ছে এখানে কিছুটা ক্লাউনশিপ চলে এসছে। কারণ মামলাটা মামলার মতো হতে দেওয়া উচিত, সেখানে হোক, সেখানে ফ্রিডম অফ স্পিচের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই। আমাদের পারসেপশনটা তো আমাদের থাকতে হবে, কোথায় কি কথা বলা উচিত, কোথায় কি ধরনের প্রচারণা করা উচিত। এটার যে সোমবারনেসটা, এই যে একটা আদালতে এত বড় একটা মামলা হচ্ছে, প্রাক্তন একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা হচ্ছে, সে যত ডিক্টেটরই হোক, সেগুলো তো আমরা এখন আলোচনায় আনছি না। ডোনাল্ড ট্রাম্প কাওয়ার্ড, সে ডেমোক্রেসির জন্য শত্রু, সবই আমরা জানি। কিন্তু এই কথাটা কি এখানে গিয়ে বলতে হবে, যেখানে মামলাটা হচ্ছে, যেখানে মানুষ ওইটার দিকে নজর দিচ্ছে এবং ওইটার যে গুরুত্ব সেটাকে খেলো করে ফেলা হয়, তার বাইরে গিয়ে যদি আরো অন্য কথা বলা হয়, তাতে যেটা আমার ধারণা হয়, ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগটা করেছে, যেটাকে তারা পলিটিসাইজ করছে এই মামলাটাকে, এবং পলিটিক্যাল ওয়েপন হিসেবে আমার বিরুদ্ধে তারা এইসব মামলা করে যাচ্ছে, এই বলার সুযোগটা তো তাকে দেওয়ার প্রয়োজন নেই। রবার্ট ডি জেনেরো আরো 100 বার 100 জায়গায় কথা বলতে পারবে, বলবেও ইলেকশন আসা পর্যন্ত। এটা হচ্ছে আমার ব্যক্তিগত পার্সপেক্টিভ। এটা বলার অধিকার নিশ্চয়ই আছে, কিন্তু এটা না বললে অনেক বেশি ভালো হতো। মানে আপনি বলতে চাচ্ছেন ওজনটা ধরে রাখা যেত। আপনি বলছেন যে ঠিক এই সময়ে এই জায়গাটিকে না বাছাই করলে আপনার ভাষায় ভালো হতো। ডেফিনেটলি এটি তো প্রচারণা তো করবেই, নির্বাচনে গিয়ে আসবে, যত তারকা সংযুক্ত হবে, যত মানুষকে চাইবেন, ফান্ড রেইজ করবেন তারা, এবং নির্বাচনে বিজয়ী হওয়ার সব চেষ্টা করবেন। এটাই তো গণতন্ত্র, এটাই তো নিয়ম। তো সেই জায়গাতে আরেকটি বিষয় আমি আপনার কাছেই জানতে চাই, প্রফেসর খালেকুজ্জামান, আপনি তো বললেন ওটা উচিত কি অনুচিত এটার বিশ্লেষণ, কিন্তু এটার প্রভাব কি হবে সেটা একটু জানতে চাচ্ছি। বিশেষ করে রাজনৈতিক প্রভাবটা আপনি একটু বলেছেন, কিন্তু মানে ডেমোক্র্যাট দল কিংবা যারা স্বাধীন ভোটার, তাদের উপরে কি এটা পজিটিভলি কোনো ইম্প্যাক্ট ফেলবে? এত বড় স্টার তিনি যোগ দিয়েছেন, ওয়াশিংটন ডিসিতে যে ঘটনা ঘটেছে সেখানকার পুলিশ কর্মকর্তারা যোগ দিয়েছেন, তারা বলেছেন, অভিযোগ করেছেন, এটার প্রভাব কতখানি হবে? জি, সবগুলো কথার সাথে আমি একমত। এবং আমাদের যারা হচ্ছে হলিউডের যে তারকা এবং শিল্পী গোষ্ঠী, এবং এমনকি যারা হচ্ছে সুশীল সমাজ আমেরিকার, তারা সবসময় ডেমোক্রেটিক পার্টির সাথে থাকে। এটা কিন্তু আনইউজুয়াল কোনো ঘটনা না। হ্যাঁ, হলিউডের তারকারা সবসময় লিবারেল, তারা ডেমোক্রেটদের সাথে এমনিতেই থাকে। আর যে দুজন পুলিশ কর্মকর্তার কথা বলেছেন, তারাও তাদের বক্তব্যগুলো CNN থেকে শুরু করে শতবার তুলে ধরেছে। সুতরাং জিনিসগুলো আমাদের সবারই জানা, এখানে নতুন কিছু তারা নিয়ে আসেনি যেটাতে আমরা ওভারলি ইমপ্রেসড হয়ে যাব। আপনি যেটা বলছেন ভোটারদের উপর কি হবে, এখানে আমার দৃষ্টিতে, এখন এটা তো একটা মতামতের অনুষ্ঠান, আমার দৃষ্টিতে যারা ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করে, তারা তো তাকে পছন্দ করেই, তাদের যে সমর্থন এটা আরো কনসলিডেটেড হবে। কারণ তারা বলবে, দেখো আমাদের প্রেসিডেন্টের বিরুদ্ধে তারা কতটা পলিটিসাইজড ওয়েতে নেমেছে মাঠে। আর যারা হচ্ছে নিরপেক্ষ মানুষ, তারা জিনিসটাকে, আমার মতো যদি কেউ হয়, আমি নিজেকে নিরপেক্ষই মনে করছি, আমি যেমন জিনিসটাতে অতটা উৎফুল্ল না হয়ে বরং মনে করছি না করলে বেটার ছিল। তো এখন সারোয়ার ভাইয়ের মতো একজন হয়তো মনে করছে খুব ভালো হয়েছে। সুতরাং এটা অনেকটাই পার্সপেক্টিভের ব্যাপার, অনেকটাই বোঝার ব্যাপার, অনেকটাই হচ্ছে নিজস্ব রুচিবোধের ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে মনে করি না এটা আমার উপর কোনো পজিটিভ ইম্প্যাক্ট এটা ফেলবে, বরং আমি বিরক্তই হব ঘটনাটা। কারণ আমি মনে করি যে প্রেসিডেন্টের বিরুদ্ধে যে একটা প্রাক্তন প্রেসিডেন্ট, এত বড় একটা ঘটনা ঘটছে, সে যত বড় ক্লাউনই হোক, ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্টের এগেনস্টে একটা মামলা রায় হবে কয়েকদিনের মধ্যে। এখানে এইসব জিনিস ইন্ট্রোডিউস করে এটাকে এত হালকা করার কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা, যেহেতু মানে একটু ভিন্ন মত আপনি করলেন, এটাই তো বিতর্কের সৌন্দর্য, যে আপনি একরকম মত দিয়েছেন এবং প্রফেসর মোস্তফা সারোয়ার তিনি একটু অন্যরকম মত দিয়েছেন। তো এই জায়গাটি থেকে আমি প্রফেসর মোস্তফা সারোয়ারের কাছ থেকে জানবো যে এই বক্তব্যের প্রেক্ষিতে আপনি আর কি যুক্ত করবেন বা আপনার আর কি বিশ্লেষণ? আমি তো ডক্টর খালেকুজ্জামান আমার অতি প্রিয়, এবং তার কথাগুলো এবং তার যে আলোচনা খুবই সারগর্ভ সবসময়। তবে মানে খালেকুজ্জামান হলো একদম যে কতগুলো ব্যাপারে সে খুব পারফেকশনিস্ট। আমি হলাম কি, আমি যে যেমন রবার্ট ডিনিরোর একটা বিরাট ভক্তের দল আছে, অসম্ভব নাম্বারস, এবং ইয়াং জেনারেশনস। কারণ আমরা যারা, আমি জানি না আপনারা কেউ দেখেন কিনা, আমি কিন্তু নাইট লাইফ যে ওই যে 10:30-তে যে হয় স্কিটগুলো হয়, আমি কিন্তু এগুলো সব দেখি সব সময়, স্যাটারডে নাইট লাইভ দেখি। এবং একটা ব্যাপার হচ্ছে কি, আমেরিকার ইয়াং জেনারেশনস তারা কিন্তু এর সঙ্গে যুক্ত। কাজেই যখন রবার্ট ডিনিরো আসেন, এটা কিন্তু
অনেক ইন্ডিপেন্ডেন্ট পছন্দ করবেন, কারণ যুক্তরাষ্ট্রে রাজনীতি আছে, তার সিরিয়াসনেস আছে। কিন্তু তাতে যদি একজন নায়ক আসে, তাতে কি আর আপত্তি? আমরা শুধু এদেশে না, আপনারা লক্ষ্য করুন যে ভারতে কি হচ্ছে। ভারতে বিজেপি রিক্রুট করছে বলিউডের বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নির্বাচনে এবং ইলেকশনে। এটা একটা মডার্ন ট্রেন্ড, এবং আমি মনে করি উইথ ডিউ রেসপেক্ট টু মাই ভেরি ফেভারিট ডক্টর খালিকুজ্জামান, আমার একই লাইনের লোক, জিও সায়েন্স, এবং আমি তাকে ভয়ঙ্কর মানে কি ভালোভাবে আমি তাকে শ্রদ্ধা করি, মানে ওয়ান অফ মাই বেস্ট। নিশ্চয়ই সেটাই আমরা করি। এবং হ্যাঁ, সেজন্য আমি একটু দ্বিমত হচ্ছি যে এখানে ইয়াং জেনারেশনসদেরকে আকর্ষণ করার জন্য, যে অনেকে হয়তো এই মানে হয় কি, মানুষের স্মৃতি অনেক শর্ট, তাড়াতাড়ি মানুষ ভুলে যায়, কাজে এটাকে একটু তাজা খবর আনার জন্য যে মানে রবার্ট ডি নিরোকে এনেছে, আমি মনে করি যে এটা ইন্ডিপেন্ডেন্ট এবং বিশেষ করে ইয়াং জেনারেশনসকে কিছুটা আকৃষ্ট করবে। আচ্ছা, নিশ্চয়ই বলবেন, প্রফেসর খালিকুজ্জামানও বলবেন। আমরা এটা নিয়ে মজা হচ্ছে, জমছে, কারণ আমরা সবসময় এক ধরনের আলোচনা শুনি, একটু পক্ষ বিপক্ষ বিতর্কের মতো। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যেটি বলছিলেন প্রফেসর মোস্তফা সারোয়ার, তো প্রফেসর খালিকুজ্জামান একেবারে স্পেসিফিক প্রশ্ন, এটি উত্তর আপনি দেবেন। পাশাপাশি মানে একেবারে মিডিয়া কাভারেজের জন্য এরকম হাই প্রোফাইল মানুষরা যুক্ত থাকলে যেটি হয়, আর ক্যাম্পেইন ম্যানেজাররা তো কথা বলেনি সবসময়, এইটার পার্থক্য কি? মানে কিছুটা কি আপনারা যেমন অভিযোগ করেন যে মিডিয়াকে ঠিকমতো তুলে ধরতে পারে না, মিডিয়া কাভারেজটা ডেমোক্র্যাটদের দুর্বল, এটা আপনারা প্রায়ই বলেন, এটা কি কোনো মানে এক ধরনের মানে বাড়তি কিছু দিল কিনা কাভারেজের দিক থেকে? কিছু মানুষের জন্য তো দিয়েছে, এটা সারোয়ার ভাইয়ের কথা থেকে বোঝা গেল যে কিছু মানুষকে, তবে সবাইকে যে দিতে পারবেন এটা আবার আমার কথা থেকে বোঝা গেল। সুতরাং এটা লেটস সি যে মানুষ, এটা আপনি একটা পোল করতে পারেন আপনার সাংবাদিক হিসাবে। তবে আমার কাছে মনে হচ্ছে যে রবার্ট ডি নিরো ডেফিনেটলি আমরা ফেভারিট, এবং এটা 80s 90s-এ তারা খুবই পপুলার ছিল। কিন্তু আমি যেটা একটু আগেও বললাম যে আমাদের যারা হলিউডের যারা তারকা, তারা কিন্তু এভারেজে সবসময় ডেমোক্রেটদের সাথেই থাকে। আপনি খুব বেশি নজির পাবেন না শন কনরি এরকম দু একজন বাদ দিয়ে, যে যারা আর কি ডেমোক্রেটদের পক্ষে না, ওদেরকে আরো পাওয়া যাবে এইসব প্রচারণার জন্য। সুতরাং আমি যেটা বলছি যে মানে মামলার যে ওটা ওজনটা, সেটাকে ডাইলুটেড করার কোনো প্রয়োজন নেই। অসংখ্য ধন্যবাদ। আমরা এই জায়গাটাতে একটু থেমে আমরা এইটারই আরেকটা দিক আছে, অভিযোগ। এই যে অভিযোগ করছিলেন যে আপনারা স্পর্শ করেছেন, তো এখন এই অভিযোগগুলোকে আপনারা কিভাবে দেখেন? বিশেষ করে এই ট্রাম্পের দুই ছেলে, ওনারাও অভিযোগ করেছেন, সাবেক প্রেসিডেন্ট উনিও অভিযোগ করেন সবসময়ই, আবার তার প্রচার দল থেকেও একটা অভিযোগ করা হয়েছে। প্রফেসর মোস্তফা সারোয়ার, আপনি একটু প্রথমে বলুন এই অভিযোগগুলোকে কিভাবে দেখেন? না, অভিযোগগুলো তো আমাদের দেখতে হবে যে অভিযোগটা কি, মানে এটা কাদের। এখানে তো স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে সে যে মানে আউট অফ ম্যারেজ, মানে বিবাহ বন্ধনের বাইরে সে যে যৌন ব্যাপারে জড়িত হয়ে পড়ছে, এটা হলো সেই কেস। এখনো এটা তো প্রমাণ হয়নি, সেটা আমরা কোর্টের ভার্ডিক্টের জন্য অপেক্ষা করব। কিন্তু আচ্ছা, এখানে একটু ছোট কোয়েশ্চেন আছে প্রফেসর মোস্তফা সারোয়ার, একটু ছোট প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এটি কি বিবাহ বহির্ভূত সম্পর্ক করবার জন্য এই অপরাধে সংগঠিত হিসেবে অভিযোগ আনা হয়েছে, নাকি আসলে এর সাথে সম্পর্কিত হাসপানি বা ওই বিষয়ে একটু জানার, অনেকেই হয়তো বা এটা গুলিয়ে ফেলে, কারণ এটা কি বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে নাকি অন্য কারণে ওই অভিযোগ মামলাগুলো? খুবই সুন্দর প্রশ্ন হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রস্টিটিউশন প্রায় সমস্ত স্টেটে ব্যান্ড এক্সেপ্টিং নেভাডার কতগুলো মানে চিকেন জয়েন্ট ইত্যাদি, চিকেন রেঞ্চ, এই সমস্ত জায়গাতে, লাস ভেগাস, এসব জায়গায় প্রস্টিটিউশন রয়েছে। যে ব্যাপারটা যে ঘটেছিল এটা কিন্তু নেভাডাতে। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে এখানে আরেকটু প্রশ্ন, একটা হচ্ছে প্রস্টিটিউশন, আরেকটা হচ্ছে যে কারোর সাথে কারোর সম্পর্ক, একাধিক সম্পর্ক, এগুলা কি আসলে অবৈধ কিনা এখানে? না, সেটা অবৈধ না, সেটা তো এখানে মিউচুয়াল কনসেন্ট, ইউ ক্যান ডু এনিথিং। কিন্তু যেখানে মানি ট্রান্সফার হয়, এই জায়গাটাই আমি একটু আসতে চাচ্ছিলাম যে হ্যাঁ, সেটা কিন্তু যুক্তরাষ্ট্রে, যেমন আমাদের এই নিউ অরলিয়ান্সে অহরহ হরদম হচ্ছে ফ্রেঞ্চ কোয়ার্টারে, কিন্তু অফিসিয়ালি ইট ইজ ইলিগাল। যে অর্থের মাধ্যমে ইউ ক্যান বাই সেক্স, এটা কিন্তু এখানে যুক্তরাষ্ট্রের প্রায় স্টেটগুলোতেই ব্যান। কাজে আমরা দেখবো যে যে স্টেটে ঘটনাটা ঘটেছে, আপনি আমাকে করতে পারেন, ইফ ইট ইজ ইন নেভাডা দ্যাটস ওকে, বাট ইফ ইট ইজ ইন ক্যালিফোর্নিয়া দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। কাজে ইট ডিপেন্ডস অন হোয়ার ইট হ্যাপেন্ড।
কাজে এটা একটা অপরাধ। কিন্তু যুক্তরাষ্ট্রে মিউচুয়াল সেক্সের জন্য যেটা ব্যাপারটা আছে সেখানে কিন্তু কোনো অপরাধ নেই। আরেকটা ব্যাপার, এই পার্টিকুলার কেসটা কিন্তু ওই ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছে কম। এখানে হচ্ছে যে হাশ মানি যেটা গেছে সেটা ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প অর্গানাইজেশনের নামে গেছে এবং তার সই করা চেক, এবং ওটা সে তার ট্যাক্স রিটার্নে দেখিয়েছে বিজনেস এক্সপেন্স। বিজনেস এক্সপেন্স যদি আপনি কোনো লয়ারকে দেন, কোনো উকিলকে দেন, তাহলে সেটা হতে হবে বিজনেস রিলেটেড। এটা বিজনেস রিলেটেড নয়। এই কেসের যেটা 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 এলিগেশনস, যেটা অপরাধের যে মেইন যুক্তিটা, সেটা হলো যে এই যে টাকাটা দেওয়া হয়েছে তার কর্পোরেশনের নামে এবং তার সিগনেচার সহ চেক, এটা ক্লিয়ার কাট, এবং এটা তো প্রমাণের কিছু নাই, এটা তো আমরা চেকটা দেখেছি। কাজে সেটা যে গেছে সেটার আবার তার বিজনেস এক্সপেন্স অ্যাকাউন্টে চলে গেছে, তার বিজনেসে, সেইখানেই হলো ইলিগ্যালিটি, সেইটাই বেআইনি। তার কারণ তুমি একটা উকিলকে দিয়েছো হাশ মানি, যেটা একটা প্রস্টিটিউশনকে মুখ বন্ধ করার জন্য, কিংবা একজন পর্ণ তারকাকে মুখ বন্ধ করার জন্য। এখানে আরেকটু গোলমাল হয়ে যাচ্ছে, বিজনেস এক্সপেন্স নয়। না, এখানে আরেকটু গোলমাল হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে আমি আবার প্রশ্নটি করবি, কিন্তু বিরতির পরে এসে শুনবো, আমার মনে হয় দুইজনের কাছ থেকে শুনবো। সেটা হচ্ছে যে আপনি এতক্ষণ যে ব্যাখ্যাটি দিচ্ছিলেন যে প্রক্রিয়ায় টাকা দেওয়া হয়েছে এবং যেভাবে দেখানো হয়েছে সেটি একটি বিষয়। আরেকটি, উনি হতে পারেন পর্ণ তারকা, কিন্তু ওই ঘটনাটা ওই সময়ে তাদের যৌথ আন্ডারস্ট্যান্ডিংয়ে হয়েছিল। ওই ঘটনাটা অপরাধ কিনা, নাকি এই টাকা দেওয়ার প্রক্রিয়াটা অপরাধ, কোন অপরাধে মামলাটি হচ্ছে, এটি দর্শক একটু পরিষ্কার হতে চায়। আমার মনে হয় একটু ছোট বিরতির পর আমরা ফিরে এসে প্রফেসর খালিকুজ্জামানের কাছ থেকে শুনবো, মোস্তফা সরোয়ার আপনার কাছ থেকে শুনবো। তাহলে হয়তো আজকে অনেক দর্শকের কাছে ব্যাপারটি ক্লিয়ার হবে। মানুষ বুঝতেছেন হাসমানি মামলা, তাহলে ওনার অপরাধটা কি, এটা তো একটা, এটা কি, এটা আর কি। একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরও একবার, যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন। আশা করছি আপনারা ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা এবার আলোচনায় আবার যাচ্ছি। আমরা আমাদের দুজন প্রিয় প্রফেসর আমাদের সাথে আছেন। এবার আমরা যাব প্রফেসর খালিকুজ্জামান, আপনার কাছে প্রশ্নটি বিরতির আগে করেছিলাম, আবার লম্বা প্রশ্ন না করে উত্তরে যেতে চাই। জি, অবশ্যই। আমি জিনিসটাকে খোলাসা করি একটু। জি, ব্যাপারটা এখানে সেক্সের সাথে মোটেও জড়িত না। যে স্টর্মি ড্যানিয়েলের সাথে ডোনাল্ড ট্রাম্প কি করেছে, মানে দুইজনের মতামতের ভিত্তিতে যে তাদের মধ্যে যৌন ক্রিয়া হয়েছে কি হয়নি, এটা মামলার কোনো বিষয়ই না। আসলে মামলার বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। মামলার বিষয়টা হচ্ছে যে এই জিনিসটা কিন্তু জনসমক্ষে চলে এসেছিল স্টর্মি ড্যানিয়েলের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক 2011-তে। তখন এটা তেমন হালে বাতাস পায়নি, কারণ এমন ঘটনা অহরহ ঘটে গেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প তখন প্রেসিডেন্সিয়াল কোনো ক্যান্ডিডেট ছিল না। কিন্তু 2016-তে, বিশেষ করে অক্টোবরে, নভেম্বর ইলেকশন হয়তো অক্টোবরে, ডোনাল্ড ট্রাম্প যখন তার বিরুদ্ধে যে অ্যাক্সেস হলিউড নামে একটা টিপ বের হয়ে আসে মানুষের কাছে, ডোনাল্ড ট্রাম্প যেখানে ভুল করে মাইকে বলে ফেলছে যে তোমার যদি ক্ষমতা থাকে, তুমি যদি বড় কেউ হও, তাহলে মহিলাদের সাথে যা খুশি তাই করতে পারো। আমি আর ভাঙিয়ে বললাম না। তো এটা নিয়ে ইলেকশনের মাত্র 1-1.5 সপ্তাহ আগে এই কথাটা যখন বাজারে চলে আসে, তখন প্রচুর দুর্নাম হতে থাকে তার, এবং যে জিওপি মানে যে রিপাবলিকান দল খুবই নাকশ হয় তার উপর, যেমন একটা বাজে লোক, এখন আমরা কি করবো তাকে নিয়ে। সেই একই সময়ে ইলেকশনের 1.5 সপ্তাহ আগে স্টর্মি ড্যানিয়েল করলো কি, সে বললো যে আমার যে স্টোরিটা, আমি যে তার সাথে রাত্রি যাপন করেছি, এটা আমি এখন বাজারে প্রকাশ করব। মানে তখন এইটাকে যদি প্রকাশ করে, এই যে অ্যাক্সেস হলিউডের সাথে যে কেলেঙ্কারি, দুইটার সাথে এক হয়ে গেলে এটাকে অক্টোবর সারপ্রাইজ হিসাবে মানুষ তাকে প্রত্যাখ্যান করতো, ইয়াকে আর কি, মানে ডোনাল্ড ট্রাম্পকে, যাতে চরিত্রহীন একটা লোককে আমরা ভোট দেবো না, নট দ্যাট সেক্সের জন্য, কিন্তু সে এরকম কাজে লিপ্ত থাকার জন্য, যার জন্য সে যাতে ইলেকশনের গিয়ে কাজটা না করতে পারে, স্টর্মি ড্যানিয়েল মাইকেল কোহেনকে সে নিয়োগ করলো
মানে ডোনাল্ড ট্রাম্প বলছে যে তুমি তাড়াতাড়ি এটাকে ইয়ে করো, তাকে $1,30,000 দিয়ে তার মুখ বন্ধ করো। এবং তাকে আরো অন্যরা হেল্প করেছে, যে এনকোয়ারের যে এই যে পেকার নামে এক যে সম্পাদক, সে হেল্প করেছে এই যে স্টোরিটা যাতে প্রকাশ আর না হয়, কারণ হলে পরে তার ইলেকশনের তার ক্ষতি হতো, মানুষ তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিত। তো মামলাটা হচ্ছে ওই জায়গায় যে টাকা দিয়েছে, সেটাকে সে মিথ্যা মানে ডকুমেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছে। আমি টাকা দিয়েছি মাইকেল কোহেনকে তার ইয়ে হিসাবে, লিগাল ফি হিসাবে। মাইকেল কোহেন তো তার উকিল আর কি, ডোনাল্ড ট্রাম্পের। আমি মাইকেল কোহেনকে টাকা দিয়েছি তার ফি হিসাবে, কিন্তু আসলে টাকাটা দিয়েছে এই টাকাটা যাতে স্টর্মি ড্যানিয়েলকে দিয়ে এই স্টোরিটাকে কিল করা যায়। কারণ স্টোরিটা যদি প্রকাশ্যে আসে, মানুষের ভোটের বাজার পাল্টে যাবে। তো এখানে কেসটা হচ্ছে দুই কারণে। একটা হচ্ছে মিথ্যাভাবে রেকর্ড করার জন্য টাকাটাকে, যে এটা মোটেও কোনো লিগাল ফি ছিল না, এটা ছিল হাস মানি, তাকে চুপ রাখার জন্য, এটা এক। কিন্তু কি উদ্দেশ্যে হ্রাস করা হলো, তাকে চুপ করানো হলো যাতে হচ্ছে ভোটারদেরকে অন্ধকারে রাখা যায়। এটা হচ্ছে অপরাধ। একটা অপরাধ দিয়ে যখন আরেকটা অপরাধকে ঢাকা হয়, তখন একে ফেলনি বলা হয়, এটা উচ্চ পর্যায়ে চলে যায়। তো সেইভাবে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে মামলাটা হচ্ছে, হাসমানি একে হচ্ছে তাকে চুপ রাখার জন্য, মানুষের কাছে গোপন রাখা হয়েছে, ভোটারদেরকে ডিপ্রাইভ করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে তার চরিত্রের যে সব অধপতনের দিক থেকে। আর দুই নম্বর হচ্ছে এটাকে মিথ্যা ডকুমেন্টেশন দিয়ে সাজানো হয়েছে, যে এটা আসলে একটা লিগাল ফি, আসলে লিগাল ফি মোটেও ছিল না। আর আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে তার সাথে রাত্রি যাপন করার জন্য এটা অপরাধ না, যদিও এটা মোরালি রং, নৈতিকতা এবং অনৈতিকতার ব্যাপার, এটা নৈতিকতার ব্যাপার, কিন্তু ইলিগাল না এই দেশে। মানে আপনি বলছেন ইলিগাল না, কিন্তু এটা নৈতিক না, সেটা অন্য জিনিস। এমনকি এটা নেভাডা না হয়ে যদি অন্য স্টেটেও হতো, আপনার এই যে কনসেনসুয়াল সেক্স অহরহ সবখানে হচ্ছে, তখন আপনি এটা বলতে পারেন যে এটা আমি তাকে, আমার গার্লফ্রেন্ডকে আমি গিফট দিতেই পারি, এটা অপরাধ না, এটার জন্য কিচ্ছু হতো না। কিন্তু ঘটনা ঘটেছে হচ্ছে কিভাবে টাকাটা দেখানো হয়েছে, যে লিগাল ফি হিসাবে যেটা মিথ্যা, আর দুই নম্বর হচ্ছে জনগণের কাছ থেকে স্টোরিটাকে গোপন রাখার আমার মনে হয় উদ্দেশ্যে একটা টাকাটা ক্লিয়ার ধারণা পাওয়া গেছে। আমার মনে হয় প্রফেসর মোস্তফা সারোয়ার কিছু যুক্ত করবেন, এরপরে আমরা অন্য আলোচনায় চলে যাব। ডক্টর খালিকুজ্জামান ঠিক বলেছেন যে দুটো ব্যাপার, দুটো কেস। একটা হলো যে স্টর্মি ড্যানিয়েলকে যে টাকাটা দিয়েছে, কিভাবে দিয়েছে, সেটা হলো একটা অপরাধ। যেমন সে বিজনেস অ্যাকাউন্টে ওটা দেখিয়েছে, এক, এবং ওটা ওয়েল ডকুমেন্টেড, কারণ তার লেখা চেক এবং বিজনেস স্টেটমেন্টের মধ্যে ওই ওই খরচটা দেখানো হয়েছে, কাজে এটা একটা সলিড ডকুমেন্ট। নাও দ্য সেকেন্ড পার্ট অফ দ্য কেস, যেটা হলো যে জনগণের কাছ থেকে এই ঘটনাকে নির্বাচনের আগে, নির্বাচনে জনগণ যাতে ডিসাইড করতে না পারে একটা লোক সম্পর্কে, সেটাকে চেপে দেওয়ার জন্য এই হাস মানিটাকে দেওয়া হয়েছে। কাজে দুটো অপরাধ, একটার জন্য আরেকটাকে ব্যবহার করা হয়েছে, মোটিভেশন। ঠিকই খালিকুজ্জামান বলেছে, সেই কারণেই হলো এটা একটা ফেলনি কেস, যে জন্য একটা ক্রিমিনাল কোর্টে এটার বিচার হচ্ছে। এখন যে অন্য যে ব্যাপারটা, ওটা আমি আর বেশি বলবো না, কিন্তু যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কিন্তু যে প্রস্টিটিউশন ইজ ব্যান্ড এক্সেপ্টিং নেভাডা, কিন্তু ঘটনাটা ঘটেছে কিন্তু নেভাডাতে। এটা ঘটেছে মানে ইয়ারটা একটু হয়ে গেছে ভুল, ইয়ারটা হলো 2006-এর জুলাইয়ে এই ঘটনাটা ঘটেছে, 2006-এর জুলাই মাসে। না, এখানে আবার একটু ছোট্ট করে আমি আপনাকে আবার একটু ছোট করে বলি। আপনি মানে বলছেন যে যুক্তরাষ্ট্রের আইনে প্রস্টিটিউশন মানে নেভাদা ছাড়া অন্য জায়গায় নিষিদ্ধ, কিন্তু এইটা কি আসলে সেটা প্রস্টিটিউশন ছিল কিনা? এটা তো যৌথ একটা, সেটা বলা যাবে না, কারণ যেটা খালিকুজ্জামান খুব সেটা তো আর বলা যাচ্ছে না, কিন্তু এটা নৈতিকতা এবং অনৈতিকতার ব্যাপারে আসছে। হয়তো টাকার জন্যই সে আসছে, কিংবা অন্য কোনো সুবিধা পাওয়ার জন্য, সেটি তো কেউ জানে না। হ্যাঁ, সেটা কেউ জানে না, যেটা ডক্টর খালিকুজ্জামান এবং হয়তো বা তাদের বলেছেন, এটা তাদের বলবো যে এটা মিউচুয়াল, আবার বন্ধু, হ্যাঁ মিউচুয়াল, এবং তাদের বন্ধুত্ব হয়েছে, এটাও হতে পারে, আমরা জানি না। কিন্তু আমরা অপরাধের জায়গাটা কোথায়, এইটা একটু মানে অভিযোগটা, অপরাধ তো আমরা বলতে পারি না, প্রমাণ, আদালতের প্রমাণ আসতে হবে, কিন্তু অভিযোগের জায়গাটা কোন জায়গায় সেটি একটু আপনাদের কাছ থেকে জানতে চাইলাম। এবার একটু মধ্যপ্রাচ্য প্রসঙ্গে আমরা যেতে চাই। সেটি হচ্ছে যে নিশ্চয়ই আমরা মধ্যপ্রাচ্য, এখন তো ইরান, প্যালেস্টাইন, ইসরায়েল, এই প্রসঙ্গগুলো নিয়ে তো আলোচনা বেশি হচ্ছে সব জায়গাতে। প্রফেসর মোস্তফা সারোয়ার, এই মুহূর্তে আপনি আমাদেরকে মধ্যপ্রাচ্য সম্পর্কে সবশেষ আপডেটসগুলো দিয়ে কোন দিকে যাচ্ছে প্যালেস্টাইন ইস্যুটি একটু যদি আমাদেরকে বলেন।
সেটা আমরা যে খুব সাম্প্রতিক যেটা ঘটলো, যে 3টে ইউরোপিয়ান কান্ট্রি অফিসিয়ালি যেটা আমরা পেলাম, অফিসিয়ালি দে রেকগনাইজড প্যালেস্টাইন লেটলি, সেটা হলো সবচেয়ে লেটেস্ট আসছে স্পেন এবং নরওয়ে আর হলো আয়ারল্যান্ড। খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে কিন্তু নেটোর সদস্য রয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য, অল থ্রি। কাজেই এটা একটা বিরাট ব্যাপার। এবং এ নিয়ে 146 কান্ট্রিজ এই পর্যন্ত প্যালেস্টাইনকে রেকগনাইজ করলো আউট অফ 193। এটা কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ এবং একের পর এক বেড়ে যাচ্ছে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে লেটেস্ট যে খবর আসছে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যেটা কোর্ট, যেটা সেই ক্রিমিনাল কোর্টে থেকে ওয়ারেন্টের জন্য প্রসিকিউটর কি করেছে, রিকোয়েস্ট করেছে, এবং সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। দুজন হলো ইসরায়েলি, বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার ডিফেন্স সেক্রেটারি ও ডিফেন্স মিনিস্টার, আর 3জন হামাসের সদস্য। এটাও কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ নিউজ। এবং এখানে ঘুষ দেওয়ার চেষ্টা করা, ধমক দেওয়া, ভয় দেখা, থ্রেট করা হয়েছে। ইসরায়েলি প্রাক্তন মোসাদের যে হেড, সে কিন্তু আইসিএর এক প্রসিকিউটরকে সে ওয়ার্নিং দিয়েছে, থ্রেট করেছে যে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে তারা গুপ্তভাবে। এবং ইসরায়েলি ইন্টেলিজেন্স, মোসাদ এ ধরনের কাজ অনেক করে থাকে। ইরানের, যে আপনি ইরানের কথা বললেন, ইরানের খুব গুরুত্বপূর্ণ অনেক লোককে তারা মেরে ফেলেছে। কাজে এটাও করেছে, এটাও একটা লেটেস্ট নিউজ। আরেকটা হলো যে রাফাতে যে একটা টেন্ট এরিয়াতে, একটা যেখানে তারা মানে শরণার্থীরা রয়েছেন, সেখানে বম্বিং করে প্রায় 45-46 জন লোককে মেরেছে, অনেক ইনজিওর্ড হয়েছে। এই সমস্ত ব্যাপার নিয়ে খুব হইচই চলছে, কিন্তু আবার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কম্প্রোমাইজের চেষ্টা চলছে, যেখানে ইজিপ্ট, সৌদি আরবিয়া, কাতার, যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রে জড়িত। এবং ইসরায়েল, মানে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে ইসরায়েল হামাজের যে কন্ডিশনসগুলোর তার কিছুগুলো সে মেনে নিয়ে কম্প্রোমাইজের দিকে যাওয়ার চেষ্টা করছে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. কাজে কি যে ঘটে আমরা বলতে পারছি না, এই মুহূর্তে প্রেডিকশন করা কঠিন। কিন্তু আমি যেহেতু সবসময় আশাবাদী, অপটিমিস্ট, আমার ধারণা যে ইসরায়েল যদি 2 রাষ্ট্রের ব্যাপারটাকে সে মেনে নেয় এবং যুদ্ধটা বন্ধ হয়ে যাবে, মানে একদম পার্মানেন্টলি, এটার যদি সে আশ্বাস দেয়, তাহলে হয়তো সেটার সঙ্গে রাপ্রাসমো, যেটাকে আমরা বলি যে সৌদি আরবিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক, সবই কিন্তু সাইমালটেনিয়াসলি ঘটে যাওয়ার একটা ক্ষীণ আশা রয়েছে। কাজে সেটাই হচ্ছে এই বর্তমানের এই যে মানে টালমাটাল পরিস্থিতিতে একটা রে অফ হোপ। আচ্ছা, প্রফেসর খালিকুজ্জামান, স্বীকৃতির মাধ্যমে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার বাস্তবতা কতখানি আসলে? জি, স্বীকৃতি প্রয়োজন প্যালেস্টাইন রাষ্ট্রের জন্য। সেটার বাস্তবতা কতখানি হলে স্বীকৃতি প্রয়োজন হয় পৃথিবীর, এবং যখন বাংলাদেশের স্বীকৃতি প্রয়োজন ছিল। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আসলে 193টা যে জাতিসংঘের রাষ্ট্র, তার মধ্যে যদি 191টা রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয়, তাতেও প্যালেস্টাইনকে স্বীকৃতি দেয়, তাতেও প্যালেস্টাইন দুঃখজনক হলেও সত্য যে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে না মিডল ইস্টে। এখানে বাকি যে 2টো রাষ্ট্রের কথা আমি বললাম না, তারাই হচ্ছে মেজর প্লেয়ার দুনিয়াতে এই ব্যাপারে, এই ইস্যুতে, প্যালেস্টাইন ইস্যুতে। সে দুটো হচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। সুতরাং 193 থেকে মানে স্বীকৃতি বেড়ে 146 হয়েছে, খুব ভালো কথা, এটা আমরাও এটাকে সাধুবাদ জানাই।
এবং এটা ভালো জিনিস, কিন্তু এটা কোনো মীমাংসার দিকে যাবে না যতদিন পর্যন্ত না যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় এবং সে ইসরায়েলকে অনেকটা বাধ্য করে যে প্যালেস্টাইন রাষ্ট্রকে মেনে নিতে। কারণ বর্তমানে যে ইসরায়েলের যে প্রশাসন, নেতানিয়াহুর লিকুদ সরকার, তারা তো এটা মেনে নিবেই না। তাদের ম্যানিফেস্টোতেই ইসরায়েল যে প্যালেস্টাইনের যে অস্তিত্ব সেটাকে তারা স্বীকার করে না। সুতরাং এটা মন্দের ভালো, অনেক ভালো, কারণ এটা ইউরোপিয়ান ইউনিয়নের দেশ। তার থেকে বড় কথা হলো যে সারোয়ার ভাই যেটা বললো, আইসিসি যে একটা ওয়ারেন্ট ইস্যু করেছে ইয়ের বিরুদ্ধে, নেতানিয়াহু, তারপরে হচ্ছে ইয়োয়াব গ্যালেন্টের, প্লাস হচ্ছে 3 জন হামাস লিডারের বিরুদ্ধে, এটা একটা প্রণিধানযোগ্য ব্যাপার। এবং এই জন্য এটা প্রণিধানযোগ্য যে এটা হচ্ছে একটা মরাল ডিকে, যে ইসরায়েলের যে মরাল ডিকেটা, এটা মানুষের কাছে আস্তে আস্তে আরো স্পষ্ট হচ্ছে। হ্যাঁ, যদিও আমেরিকা ছাড়া তার পাশে সত্যিকার অর্থে আর মিত্র নেই। কারণ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের 3টা দেশ, নেটোর 3টা দেশ যখন বেরিয়ে গিয়ে একটা স্বীকৃতি দেয়, এটার অনেক বেশি মূল্য ক্যারি করে। কিন্তু বাস্তবত এটা রাষ্ট্র হবে না যতদিন না ইউএস এটা চাবে। আচ্ছা, আমরা একেবারে শেষ একটি বিষয়ের অল্প একটু করে বক্তব্য শুনে আজকের মতো শেষ করতে হবে। প্রফেসর খালিকুজ্জামান, আপনি একটু প্রথমে বলুন, সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইরান। জাতিসংঘের পারমাণবিক শক্তি নজরদারি সংস্থা দ্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA প্রকাশিত 2টি পৃথক নথিতে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে তা 2015 সালে বেঁধে দেয়া পরিমাণের চেয়ে অন্তত 30 গুণ বেশি। গবেষকদের মতে প্রযুক্তিগত স্তরে বেশিরভাগ কাজ শেষ করে ফেলায় পারমাণবিক অস্ত্র তৈরি থেকে মাত্র কয়েক মাসের দূরত্বে দাঁড়িয়ে ইরান, এটি খবরের এসেছে। আপনি কি বলবেন? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। এটার দুটো দিক রয়েছে আমার দৃষ্টিতে। একটা দিক হচ্ছে ইসরায়েলের গোপনে পারমাণবিক অস্ত্র রয়েছে, এটা সবাই জানে। এটা ইসরায়েল নিজে কখনো স্বীকার করে না, অস্বীকারও করে না। হ্যাঁ, এবং পৃথিবীতে অনেক দেশের রয়েছে, যেমন হচ্ছে নর্থ কোরিয়া থেকে শুরু করে ইন্ডিয়া, পাকিস্তানের মতো গরিব দেশগুলোরও রয়েছে। সেই ক্ষেত্রে একটা আঞ্চলিক সমতা আনার জন্য ইরান কিংবা সৌদি আরবের যদি পারমাণবিক অস্ত্র থাকে এবং এটা তাহলে এটা খুব যে ওরা অন্যায় করবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তবে আমরা যদি আমেরিকান হয়ে মনে করি যে ইসরায়েলের ইরানের এই অস্ত্র থাকা দরকার নেই, থাকা ঠিক না, তাহলে বরং তাদের মধ্যে 2015 সালে যে একটা চুক্তি হয়েছিল ইরানের সঙ্গে 6টা দেশে, 6টা মানে হচ্ছে J5 বলে, মানে 5টা যে ভেটো সম্পন্ন দেশ আর কি জাতিসংঘের, প্লাস হচ্ছে জার্মানি, এটাকে বলে J+5, J+1। এদের যে এগ্রিমেন্টটা হয়েছিল 2015-তে, এটার নাম ছিল হচ্ছে জেসিপোয়া। হ্যাঁ, জয়েন্ট কম্প্রিহেন্সিভ মানে ফ্যাক্ট অন আর কি, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অন পোয়া হচ্ছে, যাই হোক, যে নিউক্লিয়ার অস্ত্র যাতে নন প্রলিফারেশন অ্যাক্টে ওরা রাজি হয়েছিল ইরান, যে আমরা শান্তিপূর্ণ উপায়ে শুধু পারমাণবিক শক্তিকে ইউজ করব, আমরা অস্ত্র বানাবো না, তার বিনিময়ে তোমরা পশ্চিমা দুনিয়া আমাদের উপর থেকে স্যাংশন তুলে নিতে হবে। সেই স্যাংশন তুলেও নিয়েছিল এবং তখন ইরান সহযোগিতা করছিল IAEA এর সাথে। তখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এই চুক্তি থেকে বেরিয়ে আসে যে না, ইরানের সাথে এই চুক্তিতে আমরা নেই। তাতে করে ইরান গোপনে অনেকটা এগিয়ে গিয়েছে। তাহলে দোষটা তো আমেরিকা কেন এই চুক্তি থেকে বেরিয়ে আসলো? বেরিয়ে যদি না আসতো তাহলে তাদের ইচ্ছা মতোই ইরান যাতে পারমাণবিক শক্তি হয়ে না উঠতে পারে এটাকে কন্ট্রোল করা যেত। এখন আপনি তলারটাও খাবেন উপরেরটাও খাবেন, সেটা তো হবে না। ইরানকে আপনি স্যাংশন দিয়ে রাখবেন, আবার তাদেরকে আবার পারমাণবিক অস্ত্র যাতে না হয় সেদিকেও নজর রাখবেন, সেটা তো একটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল। আমার মনে হয় একেবারে শেষের দিকে প্রফেসর মোস্তফা সারোয়ার, আজকের জন্য আপনার শেষ মন্তব্য। হ্যাঁ, আমি যে নিউক্লিয়ার বম শুধু একমাত্র ইসরায়েল থাকবে মিডল ইস্টে, সেটা তো একটা ন্যায্য ব্যাপার নয়। এবং আমি ডক্টর খালিকুজ্জামানের সঙ্গে একমত যে আমি ডোনাল্ড ট্রাম্প যেটা করেছে, যে সে যে চুক্তিটা থেকে চলে আসছে, হ্যাঁ, আবার নতুন করে স্যাংশন বসিয়েছে এবং ইরানের বিশাল পরিমাণ টাকাকে। তো এই জায়গাতে আপনাকে একটা ছোট প্রশ্ন করি। আপনি বলছেন যে এখন নর্থ কোরিয়াও তো করতে চায়, সেটাও তো আঞ্চলিক শান্তির জন্য উদ্বেগ হিসেবে দেখা হয়। ইরানের এই বিষয়টিও মধ্যপ্রাচ্য এবং আঞ্চলিক, বিশেষ করে আপনার পশ্চিমা দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হয়। এই জন্যই তারা মনে করে যে ইরান
এবং নর্থ কোরিয়া বা এদের এই পারমাণবিক বোমা থাকা উচিত নয়। তো যদি এই আপনাদের বক্তব্য অনুযায়ী তাহলে নর্থ কোরিয়া যদি এটা করে ফেলে বা করে ফেলেছে কিনা এর মধ্যে, তো এই বিষয়টিকেও কিভাবে দেখেন আপনারা? না, নর্থ কোরিয়া করেছে, কিন্তু একটা লক্ষ্য করে দেখুন যে ভারত এবং পাকিস্তান দুজনেরই নিউক্লিয়ার বম আছে, কিন্তু তারা কোনোদিন এগুলো ব্যবহারের ভেতরে যায় না। ইটস এ ডেটারেন্ট। এই পর্যন্ত আমরা যারা দেখছি যে নিউক্লিয়ার যুদ্ধ করে কেউ উইনার হতে পারবে না। কাজেই এটা একটা ডেটারেন্ট। ইরান যদি এটাকে ডেটারেন্ট হিসেবে করতে চায়, সেটা নেগোসিয়েশনের মাধ্যমে হয়তো তাকে বিরত করা যেতে পারে। কিন্তু যেটা আমি ডক্টর খালিকুজ্জামান সাহেবের অ্যাবসলিউটলি একমত, যে আমি ওদিকে তোমার স্যাংশন দেব, তুমি কোথাও কোনো ট্রেড করতে পারবে না, তোমার টাকা কনফিসকেট করে ফেলবো, জব্দ করে ফেলবো বিলিয়নস অফ ডলার্স, এবং যুক্তরাষ্ট্রের থাগসরা, কতগুলো ইডিয়েটরা, সেটা যদি ওটাকে ছেড়ে দেওয়া হয়, বলে যে আমাদের টাকা। আরে গাধা, এটা তো তোর টাকা না, এটা তো অন্য দেশের টাকা, তুই এটাকে জব্দ করেছিস, সেটা জব্দটা থেকে তুই ছাড়িয়ে নিচ্ছিস। আমার টাকা যদি কেউ জোর করে দখল করে নিয়ে যায়, সেটা কি তার হয়? তা তো হয় না। কাজে আমি মনে করি যে একটা ন্যায্যতা থাকা উচিত পৃথিবীতে। ন্যায্যতা, যে তুমি যদি ওর টাকা জব্দ করো, তাকে ট্রেড করতে দাও না, তাহলে সে তো যা তার ডিফেন্সের জন্য যা খুশি তাই করবে। সেটা তো তুমি বাধা দেওয়া তোমার ন্যায্য না। আমার মতে মরাল স্ট্যান্ডিং এ এটা ন্যায্য নয়। কাজেই যে মোদ্দা কথা হলো যে ইরান যুক্তরাষ্ট্রের বন্ধু আসে আর যায়। একসময় হরিহর প্রাণ ছিল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের, কিরকম হরিহর প্রাণ, অকল্পনীয় ব্যাপার। সেই ইরান বিপক্ষে চলে গেছে। আবার আমরা তো বারবার বিভিন্ন দেখছি পারমুটেশন কম্বিনেশন। একটা দেশের সঙ্গে গভীর বন্ধুত্ব, ভিয়েতনামের সঙ্গে ভয়ঙ্কর অ্যানিমোসিটি ছিল, এখন ভিয়েতনাম সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। কাজে আন্তর্জাতিক ক্ষেত্রে আমি এই যে এখন আমার এনিমি কালকে বন্ধু, এগুলোকে আমি হিসাবে ধরি না। আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতি পরিস্থিতি বিবেচনায় হয়, এবং নিশ্চয়ই দেশের স্বার্থটি সবাই আগে দেখবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে মানবিক দিকগুলোও যেন আসে, আপনারা সবসময় বলেন। মানবিকতা তো আর পৃথিবীর ঊর্ধ্বে না, কিন্তু সবসময় যে মানবতা জয়ী হয় তাও না। সেক্ষেত্রেও আমরা দেখি যে নানা ধরনের দুর্ঘটনা ঘটেই। কোনটার পেছনে কি কারণ, সেটার অনেক ব্যাখ্যা হয়তো আমরা জানি না। অনেক কিছু জানতে চাই বলে আপনাদের কাছ থেকে শুনি, আপনারা খোঁজ রাখেন, আমরা প্রশ্ন করি। আমার মনে হয় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের জন্য, প্রফেসর খালিকুজ্জামান এবং মুস্তাফা সারওয়ার। জি, আবারও দেখা হবে। আপনারা ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছিলেন সবার জন্য শুভকামনা রইল। দেখা হবে আবারও, ভালো থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।